গল্পের শুরু ১৯৭৬ সালে সেরাংগ্রামের জারুকগাং মার্কেটে। কিছু বাচ্চা খড় দিয়ে বল বানিয়ে খেলতে খেলতে মাঠের দিকে যাচ্ছিল। সেদিন বিকেলে আবদির বাবা তাকে সাবধান করে বলেছিলেন, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসিস। আবদি তখন মাথা নাড়ল, কিন্তু খেলা তো খেলাই। বিকেল গড়াতে গড়াতে সন্ধ্যা নেমে এলো। সব বাচ্চা বাড়ির পথে রওনা হলো, কিন্তু আবদি আর তার বন্ধু ত্রিশ তখনও খেলা থামায়নি। ঠিক সেই সময় খড়ের বলটা ফসলের ভেতরে গড়িয়ে গেল। আবদি বলল, থাক, কাল নিয়ে আসব। কিন্তু ত্রিশ একদমই মানতে রাজি নয়। আজকেই আনব। তারা দুজনেই ফসলের ভেতরে ঢুকে পড়ল। অন্ধকার নামছে, চারপাশ নিস্তব্ধ। বল খুঁজতে খুঁজতে সময় চলে যাচ্ছে, কিন্তু বলটা আর মিলছে না। হঠাৎ তাদের মনে হল ফসলের ভেতরে যেন কেউ দাঁড়িয়ে আছে। তারা যখন ধীরে ধীরে কাছে গেল, দেখল এক অচেনা মেয়ে, হাতে তাদের সেই বল। কিন্তু মেয়েটির মুখটা অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর। তার চোখে ছিল এক ধরনের হিপনোটাইজ করার ক্ষমতা। ত্রিশ যেন মন্ত্রমুগ্ধের মতো তার দিকে হাঁটতে শুরু করল। আবদি থামানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই ভুতুড়ে মেয়ে হঠাৎ এক পাথর তুলে ত্রিশের মাথায় আঘাত করল। এক মুহূর্তেই ত্রিশ নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে গেল। আবদি ভয়ে চিৎকার করে গ্রামবাসীদের ডাকতে ছুটল। গ্রামবাসীরা দৌড়ে এলো, কিন্তু এসে তারা যা দেখল, ত্রিশের কোনো দেহ নেই, শুধু চারপাশে ছড়িয়ে আছে রক্তের দাগ। সবার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই কয়েকজন নদীর ধারে কিছু দেখতে পেল। তারা ছুটে গিয়ে দেখল নদীর পাথরের ওপর পড়ে আছে ত্রিশের বিকৃত পচে যাওয়া লাশ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরো গ্রাম আতঙ্কে কেঁপে উঠল। আর পরদিন সকালে ত্রিশের বাবা বিশ্বাস করতে লাগলেন তার ছেলের মৃত্যুর পেছনে আসলে আবদির হাতই রয়েছে। মেয়েটির ব্যাপারে গল্প বানাচ্ছে, অথচ আসলে ত্রিশকে তো সেই আবদি মেরে থাকতে পারে, কারণ শেষবার সেই ছিল ত্রিশের সাথে। তাই ত্রিশের বাবা চায় আবদিকে শাস্তি দিতে। কিন্তু তখনই আবদির বাবা তাকে গ্রামের লোকদের সামনে বাঁচান। ঠিক সেই সময়ই সেখানে হাজির হয় মিস্টার শাব্দ, যিনি আবদির কথায় পুরো বিশ্বাস রাখতেন। তিনি বলেন, আসলেই ত্রিশকে সুমালা মেরেছে। এর মানে হল সে এখনও এই গ্রামে আছে। মিস্টার শাব্দর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মিস্টার শাব্দ সুমালার গল্প বলতে শুরু করেন। এই ঘটনা ঘটেছিল ২৯ বছর আগে, অর্থাৎ ১৯৪৭ সালে। তখন আমরা দেখি সেরাংগ্রামের সবচেয়ে ধনী মানুষ সজিমান এবং তার কাকাকে। সজিমানের স্ত্রীর নাম ছিল লস্ত্রী। তাদের বিয়ের হয়ে গিয়েছিল ১১ বছর, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তাই সজিমানের কাকা চাইছিলেন সে যেন জমি বিক্রি করে সেখানে ফ্যাক্টরি বানায়, যাতে তাদের অনেক মুনাফা হয়। তিনি নিজেও তার জমি বেচে দিয়েছিলেন, কিন্তু সজিমান এতে রাজি হয়নি, কারণ সে তার জমি বিক্রি করতে চাইছিল না। ওটা ছিল তাদের বংশের চিহ্ন। তখন কাকা তাকে হুমকি দিয়ে বলে, এই জমি আসলে হং সাংকারা পরিবারের, এবং তাদেরও এই জমির উপর অধিকার আছে। আর যেহেতু সজিমানের কোনো সন্তান নেই, তাই খুব শিগগির এই জমি তারা নিজেদের দখলে নেবে। এ কথা শুনে সজিমানের ভীষণ খারাপ লাগে। যখন সে একান্তে তার স্ত্রী লস্ত্রীর সাথে কথা বলে, তখন স্পষ্ট জানিয়ে দেয়, ১ বছরের মধ্যে তুমি যদি আমাকে সন্তান না দিতে পারো, তাহলে আমি দ্বিতীয় বিয়ে করব। এই কথা শুনে লস্ত্রী ভীষণ কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। ঠিক তখন তাদের বাড়ির বাইরে এক শেডে ২ জন শ্রমিক কথা বলছিল। তাদের কথায় লস্ত্রী জানতে পারে গ্র্যান্ডমা তুকনার কথা, যিনি নাকি কোনো মহিলাকে গর্ভবতী করতে পারতেন। তার টোটকা ছিল ভীষণ ভয়ঙ্কর। এ কথা জানার পর লস্ত্রী ঠিক করে সে তুকনার কাছে যাবে, আর তার নিজের বাড়িতে কাজ করা এক নারী আন্টি সুমকে সঙ্গে নিয়ে তুকনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তুকনার বাড়ি যেতে হলে নদী পার হতে হতো। এ কাজ করা তো ইয়ান্ত নামের এক লোক। সেই তখন লস্ত্রী আর আন্টি সুমকে নদী পার করে তুকনার বাড়িতে নামিয়ে দেয়। তুকনার বাড়ির ভেতরে লস্ত্রী একাই ঢোকে। তখন তুকনা তাকে স্পষ্ট জানিয়ে দেয় তার ক্ষমতা একেবারেই আলাদা। সে কালো জাদুর ব্যবহার করেছিল, যেটা সে শয়তানের কাছ থেকেই পেয়েছিল। তুকনা লস্ত্রীকে গর্ভবতী করতে পারত, কিন্তু এর মানে হতো লস্ত্রী শয়তানের সাথে এক শর্তে বাধা পড়বে। তার যমজ কন্যা সন্তান হবে, যার মধ্যে একজন হবে মানুষের মেয়ে, সুন্দরী আর দয়ালু, কিন্তু অন্যজন হবে শয়তানের মেয়ে, কুৎসিত আর ভয়ঙ্কর। লস্ত্রীর সামনে শর্ত ছিল, ওই 2 সন্তানকে 10 বছর বয়স পর্যন্ত ভালোবাসা দিয়ে লালন পালন করতে হবে। তারপর যখন তারা 10 বছরে পৌঁছাবে, শয়তান নিজের সন্তানকে নিয়ে যাবে, আর লস্ত্রী তার মানব কন্যার সাথে সুখে থাকতে পারবে। কিন্তু সতর্কতা ছিল, যদি লস্ত্রী শয়তানের মেয়েকে কোনো ক্ষতি করে, তবে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তাদের ঘরে কিছুই বাকি থাকবে না। এ কথা শুনে লস্ত্রী ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। তাই সে শয়তানের সাথে চুক্তি করতে রাজি হয়ে যায়।
তখন তুকনা এক রিচুয়াল শুরু করে। সে কারোর রক্তে কিছু জিনিস মিশিয়ে লস্ত্রীকে পান করায়। সঙ্গে সঙ্গে কিছু মন্ত্রও পড়ছিল। হঠাৎ লস্ত্রীর শরীর শক্ত হয়ে যায় আর তার পেট কিছু সময়ের জন্য ফুলে ওঠে। এভাবেই তুকনার রিচুয়াল শেষ হয়। তুকনা লস্ত্রীকে জানায় 2 মাসের মধ্যে সে গর্ভবতী হবে। এতে সে খুশি হয়। 2 মাস কেটে যায় এবং আমরা দেখি লস্ত্রী সত্যি গর্ভবতী হয়েছে। এ খবর জেনে সোজিমান ভীষণ খুশি হয়। সে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের জানাতে বলে। গ্রামের ধনী লোকেরা সন্তান জন্মের খবর সবাইকে আনন্দের জন্য জানায়, কারণ এটা ছিল মর্যাদা আর গৌরবের বিষয়। সোজিমানও সবার সামনে ঘোষণা দেয় তাদের সন্তান আসছে। এরপর সে লস্ত্রীর সাথে সন্তানদের নাম ভাবতে থাকে। একজনের নাম রাখে সুমা, আরেকজনের নাম রাখে কুমালা, কারণ আগেই বলা হয়েছিল তার যমজ হবে। এরপর আমরা সরাসরি লস্ত্রীর বেবি শাওয়ার অনুষ্ঠানে চলে যাই। অবশেষে সেই দিন আসে যেদিন লস্ত্রীর সন্তান জন্ম নেওয়ার কথা। তখন সে দেখে তার ঘরের সোফায় শয়তান বসে আছে। প্রথম কন্যা জন্মানোর পর শয়তান একেবারেই নীরব ছিল। এ দেখে আন্টি সুম ভাবে শিশুটি মারা গেছে, কিন্তু সে লস্ট্রিকে এটা না বলে তাকে আরও জোরে চাপ দিতে থাকে। ফলে আরেকটি কন্যা জন্ম নিল, যে দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল এবং বিকৃতও লাগছিল। তার কান্না শব্দ শুনে সোজিমান ভেতরে আসে। প্রথমেই সে মৃত শিশুটিকে দেখে, যা দেখে সে ভীষণ কষ্ট পায়। কিন্তু এবার যখন সে জীবিত শিশুটির কাছে যায়, তাকে দেখে আরও বেশি রেগে যায়, কারণ সেই দ্বিতীয় কন্যাটি বিকৃত জন্মেছিল, মানে এটাই ছিল শয়তানের সন্তান। এ দৃশ্য দেখে সে দ্রুত বাইরে গিয়ে একটি বড় ড্যাগার আনে এবং সেই বিকৃত শিশুটিকে খুন করতে যায়। লস্ট্রি তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে জানত তার শয়তানের সাথে একটি ডিল আছে। কিন্তু সোজিমানের তো শয়তানের চুক্তির ব্যাপারে কিছুই জানা ছিল না, তাই সে শিশুটিকে মেরে ফেলে। ঠিক তখনই অন্য যে শিশুটি এতক্ষণ নীরব ছিল, সে হঠাৎ কান্না শুরু করে দেয়। এ দৃশ্য দেখে সোজিমান ভীষণ খুশি হয় এবং সে আন্টিসোমকে বলে এ ব্যাপারে গ্রামবাসীদের জানাতে। এরপর গল্প 3 বছর পর চলে যায় 1950 সালে। আমরা দেখে বেঁচে যাওয়া কন্যাটির নাম রাখা হয়েছিল কুমালা, কিন্তু তার শরীরের বাঁ পাশ ছিল অক্ষম। এমনকি 3 বছর বয়স হলেও সে ঠিকভাবে কথা বলতে পারত না। সোজিমান আর লস্ট্রি এ কারণে চিন্তিত থাকত। সেই সময় আমরা দেখি সোজিমানের কিছু আত্মীয় তাদের বাড়িতে বসে আছে। তাদের কথাবার্তায় জানা যায় সোজিমানও ছোটবেলায় বিকৃত জন্মেছিল, যার কারণে সেও সঠিকভাবে হাঁটতে পারত না। তখন মিসেস রেমি নামে এক মহিলা তাকে মালিশ করেছিলেন এবং সে পুরোপুরি সেরে গিয়েছিল। কিন্তু কুমালাকে যখন তারা তার কাছে নিয়ে গিয়েছিল, তার মালিশেরও কোনো প্রভাব পড়েনি। লস্ট্রি সবকিছু শুনছিল। কিছুদিন পর কুমালা সাইকেল নিয়ে খেলছিল। লস্ট্রি তাকে খেলতে নিষেধ করে। তখন কুমালা তার ওপর চিৎকার শুরু করে দেয়। এ দৃশ্য সোজিমানও দেখছিল। কুমালা এরপর নিজের রুমে গিয়ে বিছানায় নিজের মাথা ঠুকতে শুরু করে। এটা দেখে সোজিমান ভাবে কুমালা পাগল হয়ে গেছে, তাই সে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সেই শেড ঘরে এবং সেখানে বেঁধে রেখে আসে। এরপর গল্প চলে যায় 1955 সালে। কুমালা প্রতিবন্ধী হওয়ায় সোজিমান তার সাথে সঠিক ব্যবহার করত না। আসলে কেউই তার সাথে ভালো ব্যবহার করত না। তাকে সেই শেডের ভেতরেই বেঁধে রাখা হতো। এখন যদি তোমাদের মনে থাকে শয়তানের সাথে করা ডিল, তাহলে শর্ত ছিল যমজ 2 সন্তানকে 10 বছর বয়স পর্যন্ত ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে। কিন্তু এখানে তো সোজিমান শয়তানের কন্যাকে শুরুর দিকেই মেরে ফেলল, আর কুমালার সাথেও ভালো ব্যবহার করা হয়নি। আমার বিশ্বাস কুমালার শরীরের একপাশ বিকল থাকা শয়তানেরই কোনো অভিশাপ ছিল। একদিন কুমালা কোনো মতে বের হয়ে মার্কেটে চলে যায়, যেখানে কিছু বাচ্চা বল নিয়ে খেলছিল। তারা কুমালাকে দেখেই তার অক্ষমতাকে নিয়ে মজা করতে থাকে, এমনকি তাকে মারধরও করে। সোজিমান আর লস্ত্রি এসব দূর থেকে দেখছিল, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। আমার মতে এটা ভীষণ ভুল ছিল। কুমালা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছিল। রাগে সোজিমান তাকে ধরে আবার শেড ঘরে নিয়ে আসে এবং সুকিরকে বলে তার হান্টার বা চাবুক আনতে। আসলে সোজিমান কুমালাকে বারবার নিষেধ করেছিল বাইরে যেতে না, কিন্তু কুমালা আজও মার্কেটে চলে গিয়েছিল। আন্টি সুম, যিনি সত্যি কুমালাকে খুব ভালোবাসতেন, তিনি সোজিমানের কাছে অনেক অনুরোধ করলেন যেন সে কুমালাকে না মারে। লস্ত্রিও সোজিমানকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না, বরং কুমালাকে ভীষণভাবে চাবুক দিয়ে মারল। পরে যখন আন্টি সুম তাকে ওষুধ লাগাচ্ছিলেন, কুমালা তখনও কাঁদছিল। সে তো বুঝতেই পারছিল না সে আসলে কি ভুল করেছে। তাকে শান্ত করার জন্য সুম তাকে পিয়ানো বাজাতে বলে এবং একটি পুতুল দেয়, যেটি তিনি কুমালার জন্য নিজে বানিয়েছিলেন। সেদিনই ছিল কুমালার 8ম জন্মদিন। পুতুল দেখে কুমালা ভীষণ খুশি হয়। রাতে যখন সে পুতুল নিয়ে ঘুমাচ্ছিল, তখন তার ঘরের আলমারির ভেতর থেকে কোনো শব্দ আসে, যা আর কেউ নয়, তার যমজ বোন সুমার আত্মা। সে কুমালাকে বলে সে তার টুইন সিস্টার, যাকে জন্মের পরপরই তাদের বাবা মা মেরে ফেলেছিল। যদিও আসল কাজটি করেছিল সোজিমান। কারণ হিসেবে সে জানায় সে সুন্দরী ছিল না, তাই তাকে হত্যা করা হয়েছিল। শুরুতে কুমালা সুমার আত্মাকে দেখে ভয়ে যায়,
কিন্তু পরে সুমা তার সাথে শান্তভাবে কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় সে কুমালাকে আঘাত করবে না, বরং রক্ষা করবে, কারণ সেই তার বোন। কথা বলে সুমা কুমালাকে জড়িয়ে ধরে। কুমালারও এতে বেশ ভালো লাগে। কিন্তু ঠিক তখনই আমরা দেখি সুমার আত্মা এক অদ্ভুত ভৌতিক হাসি দিচ্ছে। ঘরের আয়নায় তার কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছিল না। অবশ্যই আত্মার ছায়া কিভাবে দেখা দিত? যা হোক, পরের দিন রাতে যখন সজিমান তার কাজ করছিল, তখন কুমালা শান্তভাবে পিয়ানো বাজাচ্ছিল। কিন্তু সজিমান কুমালার পিয়ানো বাজানোতেও অকারণে ভীষণ বিরক্ত হয়ে যায়। সে এতটাই বিরক্ত হয়ে পড়ে যে গিয়ে কুমালাকে এক ছড় মারে। এটা লস্ত্রীও দেখেছিল, কিন্তু তবুও সে তার স্বামীকে কিছু বলেনি। এমনকি সে নিজেও কুমালাকে শান্ত করেনি, বরং আন্টি সুমকে বলে দিয়েছিল তাকে শান্ত করতে। মা হিসেবেও তার দায়িত্ব পালন করা হয়নি। হয়তো এত বড় পরিবারের মধ্যে তার বিয়ে হয়েছিল বলে সে স্বামীকে ভয় পেত, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু তবুও তার মায়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। যাই হোক, আন্টি সুম কুমালাকে শক্ত হতে বলে। এরপর কিছু ভেবে কুমালা সজিমানের রুমে যায়। হঠাৎই তার শরীর একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তাকে সঠিকভাবে হাঁটতে আর দাঁড়াতে দেখে সজিমান চমকে যায়। কিন্তু তার মস্তিষ্ক বিষয়টা প্রক্রিয়া করার আগেই কুমালা পাশে রাখা একটি কলম তুলে নিয়ে সজিমানের হাতে ঢুকিয়ে দেয়। আসলে এটা সে নিজে করেনি, বরং সুমার আত্মাই কুমালার মাধ্যমে করিয়েছিল। মূলত সে তার বাবাকে কুমালাকে মারার শাস্তি দিচ্ছিল। তখন সজিমান কুমালাকে শাস্তি দেওয়ার জন্য তাকে খেতে নিয়ে গিয়ে ক্রস বেঁধে রোদে ঝুলিয়ে দেয়। কুমালা তখন নিজের মা লস্ত্রীর কাছেও সাহায্য চায়, কিন্তু লস্ত্রী কিছু বলে না, বরং সেখান থেকে চলে যায়। এতে কুমালা ভীষণ রেগে যায়। এরপর রাতে যখন লস্ত্রী, কুমালা আর সজিমান খাচ্ছিল, হঠাৎই কুমালাকে তার বোন দখল করে ফেলে। অর্থাৎ তখনই কুমালা পোজেসড হয়ে যায়। সে তখন নিজের আন্ডারগার্মেন্ট খুলে ফেলে, ডাইনিং টেবিলে উঠে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে সেখানেই প্রসাব করে দেয়। এতে সজিমানের মাথা পুরো ঘুরে যায়। সে তখন সুকিরকে বলে কুমালাকে বেঁধে ফেলতে, কিন্তু কুমালা তখনই সুকিরের উপর আক্রমণ করে ফেলে। সবাই তাকে থামানোর চেষ্টা করছিল। ঠিক তখনই লস্ত্রীর চোখ যায় কুমালার আয়নার প্রতিচ্ছবির দিকে। সেখানে সে সমালাকে দেখে ফেলে। এটা দেখে তার তো মাথাই ঘুরে যায়। পরে সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। যখন লস্ত্রী আর সুম বাইরে আসে, তারা দেখে কুমালা বাইরে মুরগি মেরে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এর পরের দিন যখন কুমালা একটু হুঁশে আসে, আন্টি সুম ভালোবাসা দিয়ে জিজ্ঞেস করে সে এরকম অদ্ভুত কাজগুলো কেন করছে। তখন কুমালা তাকে সব সত্যি বলে দেয়। এসব সে করছে না, আসলে এগুলো সব সুমার কারণে হচ্ছে। সুমার আত্মা যা কুমালার সঙ্গে উপস্থিত ছিল। লস্ত্রী বাইরে থেকে সব কথা শুনে ফেলেছিল এবং বুঝতে পেরেছিল সে শয়তানের সঙ্গে করা চুক্তি ভেঙে এর কি বড় ভুল করেছে। এবার সে শুধু নিজের ধ্বংস থেকে বাঁচতে চায়। তাই সে তাড়াহুড়া করে তুকনার কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। আন্টি সুমো তাকে যেতে দেখে ফেলল। তাই তিনি তার ছেলে সুকিরকে কুমালার দিকে খেয়াল রাখার জন্য বলেন এবং লস্ত্রীর কাছে চলে যান। শাব্দ আসলে সুমার ছেলে, যে 1976 সালে গ্রামের লোকদের এই গল্প বলছিল। কিন্তু সে কিভাবে এখানে পৌঁছালো, কি ঘটেছিল, তা পরবর্তীতে জানা যাবে। যাই হোক, গল্পে ফিরে যাই। লস্ত্রী সরাসরি ইয়ান্তর কাছে চলে যায়। ইয়ান্ত তাকে জানায় তুকনা ইতিমধ্যেই গত মাসে মারা গেছে। এই কথা শুনে লস্ত্রী আরও বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ তুকনার ছাড়া আর কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারত। তাই সে ভীত হয়ে সুমোকেও জানায় সে গর্ভবতী হতে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। অর্থাৎ সে এ পর্যন্ত কারো কাছে এ কথা বলেনি। এটা জেনে সুমো ভীষণ ভয়ে কেঁপে ওঠে। এরপর গল্প আরও 1 বছর এগোয়। 1956 সালে কুমালার সঙ্গে আরও খারাপ আচরণ শুরু হয়। এখনও সুকির তাকে ধরে শেডে নিয়ে যায় এবং শান্ত থাকতে তাকে বেঁধে রাখে। আসলে বাইরে থেকেও তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। সুমো তখনও সজিমানকে এই কাজ না করতে বলে, কিন্তু সজিমানের মতে কুমালা দিন দিন আরও বন্য হয়ে উঠছে, তাই সে তাকে খুলতে দেয় না। এ সময় আমরা সুমোকে দেখি, যিনি শেডের বাইরে দাঁড়িয়ে কুমালার সাথে কথা বলছিলেন। তিনি তাকে বলেন যেমনই হোক সে তাকে সব সময় ভালোবাসবে। কুমালার পাশে শুধু সুমোই ছিল যিনি তার ভিতরে সাহস জাগিয়ে দিত। পরের দিন কুমালা নিজের রুমে বসে থাকে। নিচে সেই একই গ্রাম ছেলে আসে যারা আগে মার্কেটে কুমালাকে বিরক্ত করছিল। এবারও তারা তাকে বল দিয়ে খেলার ছলনা করে ডাকে। একজন ছেলে যার নাম জোনো তাকে প্রতিবন্ধী বলে জ্বালাতন শুরু করে। এইবারও তারা কুমালাকে ভীষণভাবে বিরক্ত করে এবং মারধর করে। তারা তার মুখে মাটির পটও লাগিয়ে দেয়। সময় দৃশ্য দেখে আস্তে আস্তে ছেলেদের তাড়ানোর জন্য আসে, কিন্তু যখন জুনো চলে যাচ্ছিল সে বল দিয়ে কুমালার মাথায় আঘাত করে। কুমালা তখন কাঁদছিল। এই সময় তার নজর পড়ে তার বাবা মার দিকে, যারা এই সব ঘটতে দেখছিল। তারা তখনও তার সাহায্য করার চেষ্টা করেনি। ফলে কুমালার মধ্যে তাদের প্রতি ঘৃণা জন্মে। রাতে কুমালাকে এখনও শেডে বেঁধে রাখা হয়। ডিনার করার সময় লস্ত্রী মনে করে শেডে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সজিমান তাকে সেখানে যেতে দেয় না, ভেবেই এটা কল্পনা। শেডে আমরা কুমালাকে দেখি, যিনি নিজেকে মুক্ত করে নিয়েছেন। সে স্বাভাবিকভাবে হাঁটছিল, মানে তার বোন তাকে পজেস করেছে।
এবার সে পাশে রাখা একটি সিন্দুক থেকে একটি ছুরি বের করে এবং বাইরে চলে যায়। আমরা সুপরীকে দেখি, যিনি সেই বাচ্চাদের একজন যারা আগে কুমালাকে মারেছিল। সে সজিমানের বাড়ির পাশে কুয়োতে পানি নিতে এসেছে। হঠাৎ ঝোপঝাড় থেকে কোনো শব্দ আসে। ঝোপঝাড় থেকে কুমালা বেরিয়ে আসে, তার পেছনে সুমার আত্মাও ছিল। সুপরী তাকে দেখে ভীষণ ভয় পায়, কিন্তু সে পালাতে পারার আগে কুমালা তাকে ধরে এবং ছুরির সঙ্গে তার পিঠে চিড়ে দেয়। এরপর তার মাথায় ছুরির আঘাত করে। এরপর আমরা শক্র এবং কার্যদের দেখি, যারাও কুমালাকে বিরক্ত করেছিল। কুমালা প্রথমে তাদের হান্ট করে, তারপর তাদেরও নির্মমভাবে হত্যা করে। পরের সকালে পুরো গ্রাম মিসিং বাচ্চাদের খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কারো কোনো খোঁজ পাওয়া যায় না, না মৃতদেহ, না কোনো নিদর্শন। ফলে তারা ঠিক করে পরের দিন অন্য গ্রামে খোঁজ নিতে যাবে। সেদিন পর্যন্ত সব বাচ্চাকে সূর্যাস্তের পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ করা হয়। জোনো ও তার অন্যান্য বন্ধুরাও এই ব্যাপারে আলোচনা করছিল। তারা ভাবছিল সমক, কার্য এবং সুপরী হয়তো মজা করছে, তাই তারা 3 দিন ধরে কেবল বল নিয়ে গায়েব ছিল। ওই সময় তারা এক ঘরে একা বসেছিল। হঠাৎ কুমালা বাইরে থেকে এক বল নিয়ে আসে এবং দরজার পাশে রাখে। এতে তাদের মধ্যে আবারও তার উপর বিরক্তি সৃষ্টি হয়। কিন্তু যখন তারা বাইরে গিয়ে তাকে বিরক্ত করার চিন্তা করে, তখন এক বাচ্চা তার হাতে থাকা ছুরি দেখে। কেউ এই ব্যাপারে বেশি ভাবছিল না এবং তারা কুমালার দিকে এগোতে শুরু করে। কিন্তু আমরা জানি কুমালা পজেস্ট অবস্থায় আগেই প্রস্তুত ছিল তাদের সবাইকে প্রতিশোধ নেওয়ার জন্য। সে রেগে গিয়ে তাদের ওপর হামলা করে এবং একে একে সব বাচ্চাকে ভীষণ নিষ্ঠুরভাবে হত্যা করে। পরের দিন যখন গ্রামে বাকি বাচ্চাদের খুঁজছে, প্রথমেই তারা শক্র এবং কার্যর লাশ পায় পাতার মধ্যে। লাশের পাশে পড়ে থাকে কুমালার সেই ডল, যা আন্টি সুম বানিয়ে দিয়েছিল। ওই সময় 17 কুয়েটে পানি তুলতে গিয়ে পানিতে রক্ত দেখে ভয় শিউরে ওঠে। তারপর শুকির এসেছে বলে সুপ্রির লাশও সেখানে পায়। এ দেখে সজিমান ভীষণভাবে চমকে যায়। গ্রামের লোকেরা বাকি বাচ্চাদের লাশ ক্ষেতের এক দাঁড়ার পাশে পায়। দাঁড়ার চারপাশে 4 জন বাচ্চার লাশ রাখা ছিল, মাথাগুলো একে অপরের ওপর মণির মতো সাজানো। সব গ্রামবাসী এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শকড হয়ে যায়, কিন্তু যেহেতু তারা কুমালার ডলও পেয়েছিল, তাদের মনে হয় এটা সজিমানই করিয়েছে। তারা এই ব্যাপারে কথা বলতে তার বাড়িতেও যায়, কিন্তু সজিমান ধনী ব্যক্তি হওয়ায় তাদের বোঝাতে বোঝাতে আগে প্রমাণ চায়। সজিমানের সঙ্গে গ্রামবাসীরাও কুমালার প্রতি সন্দেহ পোষণ করে, কিন্তু কুমালা কিছুই করতে পারে না। ফলে সবাই বাড়ি ফিরে যায়। তাদের যাওয়ার পর সজিমানেরও বোঝা যায় না এইসব কুমালা করেছে কিনা, কারণ সে তাকে কমই হাঁটতে দেখেছে। কিন্তু এক মুহূর্তে তার মনে আসে সে কখনো কখনো হেঁটে ফেলে, ফলে হয়তো এটি করতে পারে। তারপর মনে আসে যদি কুমালা এটা করেছে, তাহলে সে শেড থেকে কিভাবে বের হলো। এই চিন্তা মাথায় ঘুরছিল, ফলে সে লাস্টির সঙ্গে কথা বলতে শেডে যায়। শেডে গেলে সে দেখল দেওয়ালে একটি বড় গর্ত আছে, যা বস্তায় ঢাকা ছিল। এর মানে কুমালা রাতে ওই গর্ত দিয়ে বাইরে যেত। এখন সজিমানেরও বিশ্বাস হয় গ্রামে যত বাচ্চা মারা গেছে তাদের সব কুমালা করেছিল, কিন্তু তখন লাস্ত্রী তাকে জানায় এগুলো কুমালা করেনি, সবই সুমার আত্মা করিয়েছে। লাস্ত্রীও এটা নিজের চোখে দেখেছিল। সজিমান এই সব শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। প্রথমেই তার চোখের সামনে আসে সেই দৃশ্য যখন সে সুমাকে জন্মের পর সঙ্গে সঙ্গে হত্যা করেছিল। এখন সে কুমালার কাছে যায় এই বিষয়ে কথা বলার জন্য। প্রথমে কুমালা কিছুই বলে না, কিন্তু যখন সজিমান প্রতিশ্রুতি দেয় যে সে তাকে কোনো ক্ষতি করবে না, তখন কুমালা বলে দেয়, হ্যাঁ, এটা সব সত্যি এবং এটা সব সুমার আত্মা করিয়েছে, যার মাধ্যমে তাকে পরিচালিত করা হয়েছে। সে বলে সুমা তাকে অনেকবার থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে মানেনি। এবার কুমালা তার পিতাকে বলে সুমার আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে যারা তাকে বিরক্ত করে তাদেরকে বাঁচাবে না। সজিমান এটা শুনে কিছু ভাবতে ভাবতে জরুরিভাবে নিচে নামে। নিচে গিয়ে সে সুকিরকে বলে কুমালাকে শেডে আরও টাইটলি বেঁধে রাখার জন্য, এবং সে নিজে মিস্টার কুষাণের কাছে যায়, যিনি মূলত এক ধরনের সমন ছিলেন, যারা কুমালাকে সুমা থেকে আলাদা করতে সাহায্য করতে পারতেন। সুকির কুমালাকে বেঁধে রেখেছে। কুমালা তখন কাঁদছিল এবং বুঝতে পারছিল না সব কি হচ্ছে। এই সময় আন্টি সুম এসে তাকে শান্ত করায় এবং সামলায়। রাতে কুমালার 9ম জন্মদিন। সে আন্টি সুমকে গিফটে চেয়েছিল যে তাকে ছেড়ে চলে যাবে, কারণ কুমালাকে সুমা জানিয়েছিল 12টা বাজতেই সে পোজেস করবে এবং তার মৃত্যুর প্রতিশোধ নেবে। কুমালা চায়নি পোজেস হয়ে আন্টি সুমকেও কোনো ক্ষতি হোক। আন্টি সুম সাধারণত তাকে ছেড়ে যেতে চাইতেন না, কিন্তু কুমালার জেদে সে মানে। অবিলম্বে সে তার ছেলে শাব্দকে নিয়ে চলে যায়। শাব্দও জানতে চেয়েছিল কেন সে সজিমানের কাছে থেকে কাজ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আন্টি সুম শাব্দকে কিছুই বলেননি। কিছুক্ষণ পরে সুকির কুমালাকে খাওয়ানোর জন্য শেডে আসে, কিন্তু কুমালা খাওয়াটি পছন্দ করেনি। সুকির তখন তাকে সঠিকভাবে কথা বলেনি, ফলে কুমালা তার সামনে একটি লাল পাখি ধরে খেতে শুরু করে। এটা তাকে সত্যি ভালো লাগছিল। সুকির একটু ঘৃণা অনুভব করে ওই স্থান থেকে চলে যায়। সজিমানও কুষাণের কাছে পৌঁছেছে, সে তাকে সবকিছু বলে। কুষাণ তার কাছে রাখা একটি পাত্রের ওপর কিছু করে এবং ওই পাত্রে সুমার দ্বারা করা রিচুয়ালের তথ্য বেরিয়ে আসে। একই সঙ্গে কুষাণের কাছে ডেভিলের সঙ্গে করা চুক্তির তথ্য জানা যায়।
যখন সোজিমান কুষাণের কাছে জিজ্ঞেস করে কুমালাকে কিভাবে বাঁচানো যায় এবং সবকিছু ঠিক করা যায়, তখন কুষাণের চোখ হঠাৎ সাদা হয়ে যায়। সে বলে ডেভিল তার সন্তানের হত্যা হওয়ার কারণে খুব রেগে আছে, অর্থাৎ সুমার মৃত্যুর জন্য। আজ রাতে সুমা চিরদিনের জন্য কুমালাকে নিজের নিয়ন্ত্রণে নেবে। এরপরই ঠিক হয়ে যাওয়ার পর কুষণ সোজিমানকে একটি ড্যাগার দেয়, যা কুমালার শক্তি কমাতে সাহায্য করবে। এরপর সোজিমানকে কুমালাকে দুর্বল করে কুষাণের কাছে নিয়ে যেতে হবে, যেখানে কুষাণ তার উপর রিচুয়াল সম্পন্ন করবে। কিন্তু সে সতর্ক করে দেয়, যদি কিছু হাতের বাইরে চলে যায় তাহলে কুমালার হৃদয়ে ড্যাগার মেরে তাকে শেষ করতে হবে, কারণ তারা ডেভিলের সন্তানেরা জীবিত মানুষের দুনিয়ায় মুক্তভাবে থাকতে পারে না, দুজনকেই শেষ করতে হবে। সোজিমান এতে রাজি হয় এবং ড্যাগার নিয়ে বাড়ির দিকে চলে যায়। এদিকে রাতে সুকির ঘুমাচ্ছিল। হঠাৎ কুমালার আওয়াজ আসে, যিনি নিজেকে আবার মুক্ত করে ফেলেছে। স্পষ্টতই তাকে হস্তক্ষেপ করা হয়েছে। সে সুকির ঘরের বাইরে এসে কান্নার নাটক করে। যখন সুকির তাকে ধরার চেষ্টা করে তখন কুমালা তার ওপর ড্যাগার দিয়ে আক্রমণ করে। প্রথমে সুকির বাঁচতে পারে, কিন্তু সে এত ভয় পায় যে সোজুমানের বাড়িতে গিয়ে গেট ভিতর থেকে বন্ধ করে দেয়। কিন্তু কুমালা তার হাতে থাকা ড্যাগার দিয়ে গেটের ওপর বারবার আঘাত করে, গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর যখন সুকির পালাতে চেষ্টা করে, কুমালা ড্যাগারটি ছুঁড়ে তার বুকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। এরপর সে সুকির ঘাড় বেদনাদায়কভাবে কেটে ফেলে। এবার লস্ত্রী, সে তখন তার রুমে শান্তভাবে ঘুমাচ্ছিল। হঠাৎ কুমালার পিয়ানো বাজানোর আওয়াজ আসে। সে পিয়ানো রুমের দিকে এগোতে শুরু করে। যখন লস্ত্রী সেখানে পৌঁছায়, কুমালা তার দিকে কৃপি হাসি দিয়ে এগোতে থাকে, কারণ সে তাকে হত্যা করতে চেয়েছিল। লস্ত্রী ইতিমধ্যেই প্রতিফলনে দেখেছিল যে সবকিছু কুমালা করছে, তার সুমা করছে, এবং লস্ত্রী খুব ভয় পায়। এখন সে ভালোভাবে কথা বলে কুমালাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু যখন কুমালা তার কথা শোনে না, লস্ত্রী পালিয়ে যায়। সে অন্য রুমের দিকে যেতে লাগল। রাস্তার মধ্যে লস্ত্রী সুকির লাশও দেখতে পেল এবং বুঝতে পারল যে তারও অবসান কাছে এসেছে। এতে সে খুব ভয় পায়। লস্ত্রী দ্রুত একটি রুমে ঢুকে তার সামনে একটি বড় টেবিল রাখে, যাতে কুমালা তাকে আঘাত করতে না পারে, অর্থাৎ পজেসড কুমালা থেকে রক্ষা পাওয়ার জন্য। কুমালা প্রথমে ড্যাগার দিয়ে গেট আক্রমণ করে। যখন গেট দুর্বল হয় তখন সে ধাক্কা দিয়ে সেটি ভেঙে ফেলে। এখন আপনি ভাবছেন, এত ছোট বাচ্চা এটা কিভাবে করছে? বন্ধু, সে ডেভিলের সন্তান দ্বারা পজেসড। সুমা কুমালার দেহে যে কোনো অবস্থাতেই নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিল। লস্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল না। লস্ত্রী কুমালাকেও বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ভয়ের কারণে সে সোজিমানকে কিছু বলতে পারছিল না। এত কিছু জানার পরও সুমার ওপর লস্ত্রীর কথার কোনো প্রভাব হয় না। সে বিশ্বাস করছিল লস্ত্রী শুধু শান্ত থাকার চেষ্টা করছে এবং নিজেকে রক্ষা করছে, এবং এটি বলার সঙ্গে সঙ্গে সে লস্ত্রীর পায়ে খুব জোরে পা মারে এবং হত্যা করতে যাচ্ছিল। এবার লস্ত্রী বুঝতে পারল সে কত বড় ভুল করেছে, এবং এও জানল যে এটি তার শেষ মুহূর্ত। সেই কারণে সে সুমার কাছে শেষবারের মতো অনুরোধ করল যে কুমালার মাধ্যমে সে কথা বলার সুযোগ পাবে। সুমাও এতে রাজি হল এবং কুমালার দেহের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিল। এবার লস্ত্রী কুমালার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ সে ভালো মা হতে পারেনি। কুমালাও লস্ত্রীর এই অবস্থায় দেখে ভালো লাগল না। সে তার মাকে ক্ষমা করে দিল, কিন্তু সুমা তার মাকে ক্ষমা করে না। কুমালার দেহ নিয়ন্ত্রণে নিয়ে প্রথমে লস্ত্রীর হাত কেটে দেয়, তারপর পা দিয়ে তাকে মেরে ফেলে। কিছু সময় পর সোজিমানও বাড়িতে পৌঁছায়। সে প্রথমে সিঁড়ির নিচে সুকির লাশ দেখে, তারপর উপরে উঠে লস্ত্রীর লাশ দেখে। লস্ত্রীর মৃত্যুর পর সে সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ সুমাকে হত্যার এবং কুমালার সঙ্গে ভুল আচরণের সব দায়িত্ব তার। এখন সে যে কোনোভাবে সেই ভুল ঠিক করতে চায়। তারপর সে রুমের মধ্যে রাখার রকিং চেয়ার দেখে, যেখানে কুমালা বসেছিল এবং সুমা তাকে ঝুলাছিল। এরপর সুমা কুমালার দেহ প্রবেশ করে সোজিমানের দিকে এগোতে শুরু করে এবং তাকে ভয়ঙ্করভাবে আহত করে। কিন্তু তখনও সোজিমান যেভাবে সম্ভব ঘর থেকে পালানোর চেষ্টা করছে। সে পালিয়ে গ্রামে পৌঁছতে সক্ষম হয়। সেখানেই সে জরুরি সংকেতের ঢাক বাজায় এবং দ্রুত গ্রামবাসীকে ডেকে সুকির এবং লস্ত্রীর মৃত্যুর কথা বলে। এটি শুনেই সমস্ত গ্রামবাসী খুবই বিচলিত হয়। তারা সঙ্গে সঙ্গে সোজিমানের সঙ্গে সেই বাড়িতে যায়, যেখানে লস্ত্রী ও সুকিরের লাশ দেখে সবাই খুবই কষ্ট পায়। কুমালা সেখানে তাদের চোখে পড়ে না। তখন সোজিমান তাদের কুমালাকে খুঁজে বের করার জন্য বলে, কারণ সে যে কোনোভাবে কুমালাকে কুষণের কাছে পৌঁছে দিতে চায়। কিন্তু গ্রামবাসী তার কথা মানে না এবং তারা মনে করে কুমালাই গ্রামে থাকা অন্যান্য শিশুকে হত্যা করেছে। তাদের রাগে তারা কুমালাকে খুঁজতে বেরোয়। তাদের মাথায় রক্ত চড়ে গেছে, তারা ঠিকই আছে, কিন্তু সোজিমান জানে যে আসল হত্যাকাণ্ড কুমালার করা নয়, বরং সুমা করিয়েছে। এজন্য সে গ্রামবাসীকে থামাতে চায়, কিন্তু কেউ তার কথা মানে না। তখন সোজিমান কুষণের দেওয়া একটি ড্যাগার ও রশি নিয়ে সরাসরি কুমালাকে খুঁজতে বের হয়।
সে শেডে ঢুকে কুমালাকে এক মুহূর্ত দেখে, কিন্তু পরের মুহূর্তে সে পালিয়ে মাঠের দিকে চলে যায়। সোজিমান তার পিছনে যায়, সেখানে কেউ ছিল না। সুমা এই সুযোগ নিয়ে কুমালার দেহে প্রবেশ করে সোজিমানের ওপর আক্রমণ শুরু করে, কিন্তু সোজিমান পাশের একটি পাথর দিয়ে সুমার মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয়। সে তখন কুমালাকে ডাগার দিয়ে হত্যা করতে যাচ্ছিল, কারণ পরিস্থিতি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সব সত্য জানার পরে সে কুমালাকে হত্যা করতে চায় না, এবং সে কুমালার দেহ একটি বস্তায় ভরে পাশে বসে কাঁদতে থাকে। সুমা তখনও বস্তার ভিতরে জীবিত ছিল এবং সমস্ত কিছুর জন্য সোজিমানকেই দায়ী মনে করে এবং তাকে আরো কাঁদতে বাধ্য করে। পরের মুহূর্তে সে বস্তা থেকে অদৃষ্ট হয়ে যায় এবং আবার সোজিমানের উপর আক্রমণ শুরু করে, কিন্তু এবার সোজিমান সাহস দেখিয়ে সেই ড্যাগার দিয়ে তার উপর আঘাত করে, যা কুশন তাকে দিয়েছিল। ফলে সুমার অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু তারপর আমরা দেখি সুমা আবার জীবিত হয়ে ওঠে। সে সোজিমানকে জানায় যে যতদিন থেকে সে কুমালার দেহে প্রবেশ করেছে, কুমালার দেহে অনেক পরিবর্তন এসেছে। যেমন তার দাঁত উঠে গেছে এবং ফ্যাংস বের হয়েছে, তার চুলও চলে গেছে, এমনকি কুমালার হৃদয় আসল অবস্থান থেকে ডান দিকে সরে গেছে, যার মানে সোজিমান ভুল জায়গায় আক্রমণ করেছিল এবং এটি সুমা তাকে প্রতারণা করিয়েছিল। প্রথমে সুমা ড্যাগারের সাহায্যে সোজিমানের পেট কেটে দেয়, যার ফলে তার সমস্ত অভ্যন্তর বের হয়ে আসে। পরবর্তীতে সে দুটি কাঠের টুকরো তুলে সোজিমানের চোখে ঢুকিয়ে দেয়, যার ফলে সোজিমান মুহূর্তের মধ্যে মারা যায়। পরের দিন সমস্ত গ্রামবাসী সোজিমানের দেহ মাঠে খুঁজে পায়, যেমনটি তিনি কুমালাকে শাস্তি দেওয়ার জন্য ক্রসের ওপর ঝুলিয়েছিলেন। কুমালা কুশনকেও শাস্তি দেয় তার নিজের ড্যাগারের মাধ্যমে, অর্থাৎ ডেভিল চাইল্ড তার প্রতিশোধ নিয়েছে। এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে শ্যাবডো তার গল্প শেষ করে বলে যে সুমা অর্থাৎ ডেভিল চাইল্ড এখনও ওই গ্রামে রয়েছে, তাই রাতের সময় কোনো শিশুকে বাইরে বের হতে দেওয়া উচিত নয়। শুরুর দিকে আবদি এবং তার বন্ধুকে বলা হয়েছিল যে তারা দ্রুত বাড়ি ফিরে আসুক, রাতের জন্য অপেক্ষা না করুক। গ্রামবাসী সবাই নিজেদের বাড়ি থেকে সতর্কতা অবলম্বন করে যাতে সুমা কাউকে ক্ষতি করতে না পারে। তবে রাতের সময় দেখা যায় ত্রিসের বাবা সত্যি জানলেও সতর্কতা নেয়নি, কারণ সে এখনও মনে করছিল ত্রিসকে সুমা নয় বরং আবদি মেরে ফেলেছে। কিন্তু রাতের সময় যখন সে বাড়ির বাইরে আসে, সুমাকে দেখা যায়, যিনি একজন মৃতদেহ খাচ্ছেন। এছাড়াও একটি নোট দেখানো হয় যা বলে যে এই গল্পটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। সেন্ট্রাল হাওয়ার পাশে একটি গ্রাম সেরাং, যেখানে এখনও সুমা বা ডেভিল চাইল্ড বাস করে। এই কারণেই শিশুদের অন্ধকারের পর বাইরে বের হতে দেওয়া হয় না। এখানেই সিনেমার গল্প শেষ হয়। বন্ধুরা, এই ছিল সুমা সিনেমার বিস্তারিত ব্যাখ্যা, যা বাস্তব ঘটনায় ভিত্তি করে নির্মিত। আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবু যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।